অনেক আগে একটা পরিসংখ্যান দেখছিলাম। সেই পরিসংখ্যানে মনে আছে আমাদের দেশের কত পার্সেন্ট লোক কোয়ালিফাইড ফিজিশিয়ান অর্থাৎ হসপিটাল সার্ভিসের কত পার্সেন্ট রুগী হসপিটাল সার্ভিসের আওতায় আসে। তখন সেই সময় ছিল হার্ডলি 25% রুগী হসপিটাল অর্থাৎ কোয়ালিফাইড ফিজিশিয়ান বা হসপিটালে চিকিৎসার আওতায় থাকেন। আজকে অনেক দিন পরে মনে হচ্ছে এই পার্সেন্টেজটা অনেক অনেক না হয় কমে গেছে অথবা এরকমই আছে। পরপর কয়েকদিন রুগী দেখলাম, প্রতিদিনই দেখি এরকম রুগী। তাদের অভ্যাসটা হচ্ছে কি, ওই যে ফার্মেসিতে গিয়ে মানুষ বলে, বাবা আমার নাতিটার আমাশা হয়েছে, একটু ওষুধ দেন। আবার কে বলে আমার ছেলেটার জ্বর হয়েছে, একটু ওষুধ। আমার ছেলেটার এই তো 7 দিন 10 দিন আগে জন্ম নিয়েছে, আমার ছেলের এক বাচ্চা অর্থাৎ নাতি, তার পাতলা পায়খানা হচ্ছে, ওষুধ দেন। এইভাবে ওষুধ কেনা হচ্ছে, প্রতিনিয়তই হচ্ছে, কিন্তু পরপর 2 থেকে 3 দিন অনেক বেশি বেশি এই কাজটা পেলাম। তাই মনে হচ্ছে একটা ভিডিও দিই। ভিডিওটা এমন কিছু না, কাউকে হার্ট করার জন্য না, শুধু জনসচেতনতা বাড়ানোর জন্য, অন্য কিছু না। দেখুন যে মানুষগুলা এইভাবে নিয়ে আসে ওষুধ, আমি তাদেরকে বলি, সবাইকে অবশ্য, সবাই আসার সাথে সাথে ওষুধ দেখাচ্ছে, প্রেসক্রিপশন মানে ওষুধের টোপলা খুলতে চায়, ব্যাগ খুলতে চায়। তো আমি তাদেরকে বলি, দেখুন এই যে ওষুধটা নিয়েছেন এর কোনো কাগজ আছে? বল না তো কাগজ না, তোমার তো কাগজ দেন না, প্রেসক্রিপশন দেন না, ওষুধ শুধু দেন। ঠিক আমি যা বলছিলাম সেইভাবে ওষুধগুলা কেনা হয়েছে। আমি এর পরে প্রশ্ন জিজ্ঞেস করি, আচ্ছা এই ওষুধে কোনো সাইড ইফেক্ট বা খারাপ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া যেটা আনওয়ান্টেড, যেটা দেখা যায় না সচরাচর, এটাই যদি হয়, বাচ্চার প্রাণহানির সংখ্যা কিন্তু থাকে, অনেক সময় থাকে। ওষুধের ডোজ শিডিউল সম্বন্ধে তাদের ধ্যান ধারণা নাই, অথবা যে বাচ্চাটা একেবারে নিওনেট, একেবারে নতুন জন্ম নিয়েছে, তাকে যে ওষুধটা দেওয়া হচ্ছে সেই ওষুধটা তাকে আদৌ দেওয়া যাবে কিনা, এইরকম জ্ঞান তাদের যারা দেয় তাদের একেবারে নাই বললে চলে। তো যদি কোনো সমস্যা চাইলে কিন্তু উনি অস্বীকার করতে পারেন ওষুধটা উনি দিচ্ছেন কিনা, একেবারে স্ট্রেট ফরওয়ার্ড উনি অস্বীকার করবেন। ঠিক তাই গত কয়েকদিন আগে পেশেন্ট, ওষুধের একেবারে বিষক্রিয়া শুরু হয়ে গেছে, এত খারাপ অবস্থা বাচ্চাটার। ঔষধ বলে ইঞ্জেকশন দিছে, কয়টা দিছে, জ্বর নামানোর ইঞ্জেকশন। আমি জ্বর নামানোর কোনো ইঞ্জেকশন এইভাবে তো বলা নাই, কি ইঞ্জেকশনের নাম আছে তো, কয় তা তো জানি না, ওনারা দিয়ে দিয়েছেন। এই বড়ই কষ্টকর ব্যাপার। আমি বললাম, উনি কি এই যে বাচ্চাটার কষ্ট হচ্ছে এখন যে ঔষধ জনিত কারণে, উনি কি এখন স্বীকার করবেন যে আমি ওষুধটা দিয়েছিলাম বা কোন ওষুধটা দিয়ে দেওয়া হয়েছিল? তখন উনি যাই হোক একটু হলেও উনি বুঝতে পারলেন যে ঘটনাটা এরকমই ঘটছে। দেখুন অনেক ওষুধ আছে বয়স হিসাব করে দেওয়া আছে, এই বয়সে এটা দেওয়া যাবে। একটা নিউনেটে ওষুধ অর্থাৎ নতুন যিনি যে জন্ম নিলে সেই বাচ্চাটার ওষুধ এবং আরেকটু বড় বাচ্চার ওষুধ কিন্তু ডিফারেন্ট। আমরা বাচ্চাদের ইউজুয়ালি ওষুধের ডোজ অনেক বেশি লাগে, আমরা কেজি হিসাব করে, ওয়েট হিসাব করে পার কেজিতে আমরা ওষুধটা দিয়ে থাকি। এই হিসাবে বড়দের কিন্তু অনেক অনেক লাগে। অনেক সময় যারা হয়তো বাচ্চাদের চিকিৎসার বিষয়ে সেরকম জড়িত না, দেখলে হয়তো চমকে উঠতে পারেন যে এত ওষুধ লাগে। একটা সিভিয়ার ইনফেকশন হয়ে গেছে একটা বাচ্চার, ধরে নিতে পারি তাকে আমরা সেফটিয়াকজন নামে ইনজেকশন আমরা 100 মিলিগ্রাম পার কেজি, এটা 10 কেজি ওজনের, অর্থাৎ 1 বছর একটা বাচ্চাকে আমরা 1 গ্রাম সেফটিয়াকজন দিয়েছি। এটা দেখে অনেক চমকে উঠি, 1 গ্রাম। দোকানে যাওয়ার সাথে সাথে দোকানদার বলে বসে, হ্যাঁ এইটুকু একটা বাচ্চাকে এত বড় ওষুধ দিবেন, অল্প নিয়ে যান। অনেকে কিন্তু তাদের কথায় কনভিন্স হয়ে যায় এবং দেখা যাচ্ছে ঔষধটা পরবর্তীতে ডোজ কমায় দিয়ে তাকে চিকিৎসা দেওয়া হলো। পরবর্তীতে রোগ তো কমলো না, বাচ্চাটার ওই লো ডোজের জন্য বাচ্চাটার দেখা যাচ্ছে রেজিস্ট্যান্স ডেভেলপ করলো ওষুধটা।
এই করে করে কিন্তু রেজিস্ট্যান্স ডেভেলপ করছে ওষুধে, বিশেষ করে অ্যান্টিবায়োটিকে। আমাদের দেশে এত অ্যান্টিবায়োটিক এত যে ব্যবহার হচ্ছে, এটা কল্পনারও বাইরে। আমরা যেখানে ধরুন 20 ইয়ার্স ব্যাক আমরা সেফিকডেম 25 ইয়ার্স আগের 25 বছর আগের কথাই বলি, সেফিকডেম সিরাপ যখন মার্কেটে আসলো তখন তার দাম 50 ml এর দাম সম্ভবত 450-500 টাকা ছিল। লিখতেই ভয় লাগতো, কারণ সেই সময় অ্যান্টিবায়োটিক, আমাদের হাইয়েস্ট অ্যান্টিবায়োটিক আমরা ওরাল দিতাম সেফরাডিন, সেকেন্ড জেনারেশন সেফরাডিন ওষুধ আমরা ব্যবহার করতাম, সেফিকডিম দিতাম না। সেফিকডিম একেবারে এখন খই মুড়ির মতো চলে। ফার্স্ট মানে কি বলবো, প্রথম সাক্ষাতেই দেখা যাচ্ছে সেফিকডিম, জ্বর হয়েছে, কাশি হয়েছে, অ্যান্টিবায়োটিক শুরু হয়ে গেল, সেফিকডিম শুরু হয়ে গেল, চলছে। এখন জ্বরটা তো দেখা যাচ্ছে ভাইরাল ফিভার হতে পারে, 5 দিন পর এমনি জ্বর ভালো হয়ে যাবে, কিন্তু 3 দিন পরও দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিকের কাজ হলো না, ঠিক আছে, আবার আরেকটা অ্যান্টিবায়োটিক চেঞ্জ হচ্ছে। এই ডাবল অ্যান্টিবায়োটিক চেঞ্জ করার পরে যখন রোগীটাকে আমরা পাচ্ছি তখন কি বলবো, এটা বলার কিছুই থাকে না মানুষকে। সুতরাং আমরা বলবো এইটুকু অন্তত মেসেজ দিতে চাই ভিডিওটার মাধ্যমে। আপনার বাচ্চার যখন জ্বর হয়েছে, দেখেন আমার ভিডিওতে এই শিশু স্বাস্থ্য চ্যানেলে বা শিশু স্বাস্থ্য যে পেজ আছে, এই পেজে এটা জ্বরের বাচ্চার জন্য কি কি করণীয়, হোম কেয়ার কি কি করা যেতে পারে সেটা কিন্তু বলা আছে। এবং এই বাচ্চাটা যে সিম্পল ভাইরাল অথবা ব্যাকটেরিয়াল ইনফেকশন সেটাও কিন্তু হালকা পাতলা ভাবে বলা আছে, আপনি বুঝতে পারবেন। কখন বাচ্চাটাকে জরুরি ভিত্তিতে হসপিটাল নিয়ে যেতে হবে সেটাও কিন্তু বলা আছে। তো অ্যান্টিবায়োটিক, ফ্রিকোয়েন্ট চেঞ্জ অফ অ্যান্টিবায়োটিক এবং লো ডোজ অফ অ্যান্টিবায়োটিক, এটা কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের একটা অনেক বড় কারণ। আমরা বলবো একটু সচেতন হন, এইভাবে ওষুধটা চেঞ্জ বারবার না করে অথবা ফার্স্ট অ্যাটেম্পটে অনেক বড় একটা অ্যান্টিবায়োটিক না দিয়ে অন্তত নিজে হোম কেয়ার নেওয়ার চেষ্টা করেন। প্রয়োজন হসপিটালে যান, ঔষধের দোকানে গিয়ে ওষুধ চেয়ে খাওয়া, ওষুধের দোকানদারের তো কোনো দোষ, আমি দুই পক্ষেরই দোষ বলবো। ওষুধ দোকানদারের দোষ বলবো, হামেশা একটা অ্যান্টিবায়োটিক উনি দিয়ে দিন। আবার এদিকে আমরা যারা যাই ওষুধের দোকানে, যে আমার বাচ্চাটার ডায়রিয়া, আমার বাচ্চাটার জ্বর, আমার বাচ্চাটার পেট ব্যথা, একটু ওষুধ দিয়ে দেন। কি বলবো, অনেক আগে মনে আছে, 40 ইয়ার্স ব্যাক মনে আছে। তো যিনি ওষুধটা দিয়ে দিয়েছেন, আসছে পেশেন্ট, দাঁত দিয়ে রক্ত ঝরতে আসছে, ওনাকে দেওয়া হয়েছে এমন একটা ঔষধ, যে ওষুধটা মেয়েদেরই শুধু রক্তক্ষরণে ব্যবহার করা হয়, এবং সেই ওষুধটাই, সেই ইঞ্জেকশনটাই ওনাকে পুশ করা হয়েছে। তো এই জায়গায় আমি কি বলবো, আমি তো হতবিহ্বল, মানুষটা কি করছে। তো সুতরাং ঔষধ দোকানে গিয়ে না কিনে আমরা ছোটখাটো সমস্যাগুলা হোম কেয়ার আমার এই শিশু স্বাস্থ্য চ্যানেলে আছে, আপনারা প্রয়োজনে দেখেন। আপনার প্রয়োজনে চ্যানেলে বা পেজে আপনারা প্রশ্ন করেন, প্রশ্নের উত্তর নিশ্চয়ই আমরা দেওয়ার চেষ্টা করব, এবং সঠিকভাবেই দেওয়ার চেষ্টা করব, এবং আপনাদেরকে মোটামুটি ভাবে গাইডটা দিতে পারবো। মাশাআল্লাহ, আপনাদের দোহাই লাগে কখনো ছোট বাচ্চাদের ওষুধটা দোকানে গিয়ে চেয়ে ওষুধ খাওয়াবেন, বা দোকানে গিয়ে বলবেন যে আমার বাচ্চাটা এই হয়েছে, ওষুধগুলা দিয়ে দেন, এই কাজটা কখনো করতে যাবেন না। এক সময় দেখা যাবে, আমি কয়েকদিন আগে একটা বাচ্চার দেখলাম ডায়রিয়া, দীর্ঘদিন ধরে ডায়রিয়া, হসপিটাল থেকে এসে বাচ্চাটাকে 2 মাস থেকে তার ডায়রিয়া হচ্ছে, হসপিটাল থেকে তার বাচ্চাটাকে দেওয়া হয়েছে, কোন এক হসপিটাল থেকে দেওয়া হয়েছে স্টুল কালচার করতে, শুধু মেরোপেনাম ইনজেকশনে তার সেন্সিটিভ আর সব অ্যান্টিবায়োটিক 8টা 10টা ডিস দেওয়া হচ্ছে, সব অ্যান্টিবায়োটিক তার রেজিস্ট্যান্ট। কি জন্য হয়েছে? আমাদের ভুলের জন্য হয়েছে। এই ভুলটা আমরা করতে যাব না। আমরা যারা এই পেশায় নিয়োজিত আছি, আমরা একটু বুঝায় বলবো মানুষকে, মানুষটা যারা আছেন তাদেরকে চেষ্টা করব আসল পথ দেখানোর। আর এইভাবে যেন অ্যান্টিবায়োটিক যেখানে সেখানে না দিয়ে, বা অ্যান্টিবায়োটিক যখন তখন না দিয়ে, বা যে বয়সে যে ওষুধটা দেওয়া যাবে না সেই বয়সে সে ওষুধটা না দিই, এই আশা ব্যক্ত রাখি। এবং আমাদের বাচ্চাকে সুস্থ রাখার জন্য আমাদের চ্যানেলটা আপনারা বারবার নিজেরা দেখেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আমাদের যে ফেসবুক পেজ আছে সে পেজটাকে আপনারা লাইক দেন, এবং আরো মানুষকে দেখার সুযোগ করে দিয়ে দেন, এই আশা ব্যক্ত করে পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে
আবার আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।